আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4 থেকে এবং পেজ নং হচ্ছে 31 এবং 32। এই দুইটা পৃষ্ঠায় প্রথমে তোমাদেরকে ইন্টারগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা দিয়েছে। তারপর সেই ধারণার আলোকে তোমাদেরকে এখানে একটা ঘর ফিল আপ করতে বলা হয়েছে, যেখানে এক পাশে রয়েছে কোয়েশ্চেন্স এবং অন্য পাশে রয়েছে স্টেটমেন্ট। তো আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রথমে কোয়েশ্চেন অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং স্টেটমেন্ট অর অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা দিব। তারপর সেই ধারণার আলোকে তোমরা কিভাবে এই ঘরটা ফিল আপ করবে সে ব্যাপারটা দেখাবো। তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। দেখো, আমাদের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়েশ্চেন্স অর ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। যেই বাক্যগুলোর মাধ্যমে আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি সেটাকেই বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। তো দেখো বইয়ে কী লিখেছে, অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স ইজ ইউজড টু আস্ক আ কোয়েশ্চেন। একটা ইন্টারগেটিভ সেন্টেন্স কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়। when we need to know something, যখন আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, we use interrogative sentences, আমরা প্রশ্নবোধক বাক্য ব্যবহার করে থাকি। ইন্টারগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। there are two types of questions, এখানে দুই ধরনের ইন্টারগেটিভ সেন্টেন্স রয়েছে বা প্রশ্নবোধক বাক্য রয়েছে। একটা হচ্ছে কি দেখো, WH কোয়েশ্চেন্স অ্যান্ড ইয়েস অর নো কোয়েশ্চেন্স। তো এক ধরনের প্রশ্ন কেমন হয় সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন তৈরি করি, আর আরেকটা হচ্ছে ইয়েস অথবা নো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করি। ইন an interrogative sentence, the position of the auxiliary verb is always before the subject, অর্থাৎ এই যে সাহায্যকারী ভার্ব রয়েছে এই ভার্বগুলা সব সময় ইন্টারগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের আগে বসে। তো দেখো, এটা তো তোমাদের বই লিখেছে, আমি এখন আমার নিজের মতো করে তোমাদেরকে একটু বলি। ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যগুলোর মাধ্যমে তুমি কোনো প্রশ্ন করে থাকো, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে থাকো, সেটাই হচ্ছে তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স। যেমন তুমি বাংলায় কাউকে বললে যে তোমার নাম কি, হ্যাঁ, এটাকে যদি তুমি ইংলিশে বলো যে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, এই যে জিজ্ঞেসটা করলে এটাই হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। অথবা তুমি বললে যে তুমি কেমন আছো, যেটাকে ইংলিশে বলছো হচ্ছে হাউ আর ইউ, হাউ আর ইউ, এই বাক্যটা হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য তোমার কি লাগবে দেখো। ইন্টারগেটিভ সেন্টেন্সের জন্য আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সটা আমরা দুই ধরনের করে থাকি। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে, যেটা অলরেডি তোমাদের এখানে বলা হয়েছে যে WH কোয়েশ্চেনগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করে থাকি WH ওয়ার্ড দিয়ে। এখন দেখো WH ওয়ার্ড মানে কি। WH ওয়ার্ড হচ্ছে যে শব্দগুলোর সাথে W এবং H এই দুইটা লেটারই আছে, সেগুলো হচ্ছে WH ওয়ার্ড। যেমন হতে পারে কি হোয়াট, তারপর হতে পারে হচ্ছে কি ওয়েন, এরপর হতে পারে হচ্ছে ওয়্যার, এরপর হতে পারে হচ্ছে হাউ, হ্যাঁ, তারপর আরও আছে দেখো হুজ হতে পারে মানে কার, তারপরে হচ্ছে হোম হতে পারে কার সাথে। তো এই যে আমরা যে কোশ্চেনগুলো করে থাকি অন্যকে, সাধারণত এই ওয়ার্ডগুলো দিয়ে করে থাকি। হোয়াট মানে কি, ওয়েন মানে কোথায়, যে তোমার নাম কি বা তুমি কোথায়, ওয়েন মানে কখন, হ্যাঁ, তুমি কখন যাচ্ছ বা কখন তুমি যাবে। ওয়্যার মানে হচ্ছে কোথায়, মানে তুমি কোথায় যাবে। হাউ মানে কেমন বা কত, যেমন আমি বলতে পারি যে তুমি কেমন আছো, অথবা বলতে পারি যে এটার দাম কত, হ্যাঁ। তারপর আবার অনেক সময় আমরা বলে থাকি যে এটা কার বই বা এটা কার খাতা, হ্যাঁ, তখন আমরা ব্যবহার করি হচ্ছে হুজ। তারপর হচ্ছে হোম, যে তুমি কার সাথে যাচ্ছ। তো হোম মানে হচ্ছে কার সাথে, হুজ মানে হচ্ছে কার, আর ওয়্যার মানে হচ্ছে কোথায়, ওয়েন মানে কখন, হাউ মানে হচ্ছে কেমন বা কত, হোয়াট মানে হচ্ছে কি। তো আমরা যখন কোনো কোশ্চেন করি
তখন সাধারণত আমরা এই ওয়ার্ডগুলা ইউজ করে থাকি। আর হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব দিয়েও কোনো কোশ্চেন করতে পারি। যেমন ধরো আমি বললাম আর ইউ জিশান। ধরো জিশান হচ্ছে একজনের নাম, তো আমি বললাম আর ইউ জিশান, হ্যাঁ তুমি কি জিশান, মানে ধরো আমি তাকে চিনতে পারছি না বা একটু কনফিউজড, আমি অনেক সময় জিজ্ঞেস করে না এরকম যে তুমি কে, তুমি কি তমা, তুমি কি জিশান, এরকম বলি না। তো সেক্ষেত্রে তোমরা এভাবে বলতে পারো, অথবা বলতে পারো হ্যাঁ তুমি কি ঠিক আছো বা তুমি কি ভালো আছো, আর ইউ ওকে, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো। তো এইভাবে করে আমরা কোশ্চেনগুলো করে থাকি। এখন এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলেছে যে ইন অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ একটা প্রশ্নবোধক বাক্যে দ্য পজিশন অফ দ্য অক্সিলারি ভার্ব ইজ অলওয়েজ বিফোর দ্য সাবজেক্ট। সবসময় কোথায় বসে? অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বটা সবসময় হচ্ছে সাবজেক্টের আগে বসে। তো দেখো এখানে আমাদেরকে যে একটা এক্সাম্পল দিয়েছে সেটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো। এই যে ডু হচ্ছে একটা অক্সিলারি ভার্ব এবং ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে অক্সিলারি ভার্বটা বসেছে আগে আর তোমার সাবজেক্টটা বসেছে হচ্ছে পরে। এখন আমরা যে কথাগুলো বললাম যে তোমার যখন একটা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে সেজন্য তোমার WH কোশ্চেন লাগতে পারে অথবা একদম শুরুতে অক্সিলারি ভার্ব বসে। আর যদি তুমি WH কোশ্চেন দিয়ে কোনো কোশ্চেন তৈরি করে থাকো WH ওয়ার্ড দিয়ে, তখন এই WH ওয়ার্ডটা বসে যাবে হচ্ছে একদম সবার শুরুতে, তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপর হচ্ছে একটা সাবজেক্ট বসবে, এরপরে হচ্ছে মেন ভার্ব বসতে পারে অথবা আমরা বলতে পারি যে হচ্ছে অবজেক্ট, মানে বাকি যদি আরও কোনো অংশ থেকে থাকে সেটা বসবে। এবং এই ইন্টারগেটিভ সেন্টেন্সে অবশ্যই তোমরা এই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করবে। দেখো তোমাদের এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, একটু খেয়াল করলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। এখানে কি লিখেছে দেখো, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। এটা স্ট্রাকচার আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। এরপর দেখো, ইফ দ্য WH ওয়ার্ড অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স অক্সিলারি ভার্ব ইজ নট ইউজড ইন দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, যখন WH ওয়ার্ডটাই হচ্ছে সাবজেক্টের মতো কাজ করে তখন আর অক্সিলারি ভার্ব বসানোর প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে তোমাকে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, হু হেল্প ইউ ইন ডুইং ইউর প্রজেক্ট ওয়ার্ক, তোমার এই প্রজেক্টের কাজটা করার জন্য কে তোমাকে সাহায্য করেছে। এখানে হুটাকেই হচ্ছে কে সাবজেক্ট হিসেবে ধরেছে, তারপর হেল্প যেটা আছে এটা হচ্ছে তোমার ভার্ব, এরপরে হচ্ছে বাকি অংশটাকে বলা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এরপর দেখো আরও একটা আমাদেরকে কোশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে ডু ইউ লাইক প্ল্যান্টস, হ্যাঁ তুমি কি উদ্ভিদ পছন্দ করো। তাহলে দেখো প্রথমটা হচ্ছে ডু বা অক্সিলারি ভার্ব বলতে পারি আমরা এটাকে, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর বাকি অংশ হচ্ছে আমার অবজেক্ট। তো এইভাবে করে তোমরা হচ্ছে একটা WH কোশ্চেন কিন্তু তৈরি করতে পারো। ঠিক আছে, এরপর দেখো স্টেটমেন্ট অর অ্যাসার্টিভ সেন্টেন্স। স্টেটমেন্ট অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। An assertive sentence is used to state facts, history, incidents, opinion, events, feelings, beliefs, etc. এখন দেখো আমাদের কিন্তু এই শব্দগুলো অর্থ না জানলে তো আমরা বাংলাটা করতে পারবো না, তাই না। একটু দেখো, স্টেট মানে হচ্ছে বর্ণনা করা, ফ্যাক্ট মানে হচ্ছে সত্য, হিস্ট্রি মানে হচ্ছে তোমার ঐতিহাসিক কোনো বর্ণনা বা বিষয়, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, ইভেন্টস মানে হচ্ছে সাধারণ কোনো ঘটনা, ফিলিংস মানে হচ্ছে অনুভূতি, আর বিলিফস মানে হচ্ছে বিশ্বাস। তাহলে দেখো এই অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য অথবা আমরা বর্ণনামূলক বাক্যও কিন্তু বলতে পারি। ঠিক আছে, এই বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য সাধারণত কোনো সত্য, তারপরে হচ্ছে কোনো ঐতিহাসিক বিষয়, কোনো ঘটনার বর্ণনা, কোনো মতামত, কোনো ঘটনা, অনুভূতি, বিশ্বাস ইত্যাদি প্রকাশ করতে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ তুমি বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য দিয়ে কী করবে, সেটা দিয়ে হচ্ছে তুমি তোমার কোনো একটা সাধারণ সত্য বা কোনো একটা মতামত, তোমার কোনো একটা ঘটনা বা অনুভূতি, বিশ্বাস এইসবের বর্ণনা দিয়ে থাকো। যেমন
আমি তোমাকে জিজ্ঞেস করলাম না যে হাউ আর ইউ, আমি তোমাকে এর আগের কোশ্চেন যখন আমরা কোশ্চেনটা করলাম তখন বলেছিলাম কি হাউ আর ইউ, এটা হচ্ছে তোমার কি একটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স। তো এটার জন্য যদি তুমি আনসার দাও যে আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, এটাই হচ্ছে তোমার স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য, যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সও বলে থাকি। দেখো আই অ্যাম ফাইন, এখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করার জন্য তোমার কী লাগছে, প্রথমে একটা সাবজেক্ট লাগছে, তারপর হচ্ছে অ্যাম মানে তোমার একটা ভার্ব লাগছে, এরপর বাকি অংশটাকে আমরা বলছি হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, এবং এরপরে অবশ্যই ফুল স্টপ বসে। তো তোমরা নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পেরেছো যে ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক বাক্য থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে আরও একটা পার্থক্য আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভার্বটা সেটা হচ্ছে সাবজেক্টের পরে বসে, আর ইন্টারগেটিভ সেন্টেন্সে ভার্বটা সাবজেক্টের আগে বসে। এখন দেখো এখানে তোমাকে একটা এক্সাম্পল দিল এবং সেই হিসেবে একটা স্ট্রাকচারও দেখিয়ে দিল। দেখো এখানে লিখেছে হচ্ছে শি রাইটস আ ডায়েরি, সে একটা ডায়েরি লিখে। এখানে এই যে শিটা হচ্ছে তোমার সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, আর তোমার বাকি অংশটা এই আ ডায়েরি এটা পুরোটা হচ্ছে তোমার অবজেক্ট, এবং এরপরে একটা ফুল স্টপ দেওয়া আছে, তাই না? এই হচ্ছে তোমার ইন্টারগেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার বা যে মূল ব্যাপারগুলো সেটাই। তো আমি আরেকটু সংক্ষেপে বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে অবশ্যই একটা সাবজেক্ট লাগবে, তারপর হচ্ছে তোমার একটা ভার্ব লাগবে আর অবজেক্ট লাগবে, এবং শেষে অবশ্যই ফুল স্টপ বসাবা। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে তোমরা কি করবা, তোমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে তোমাদের যে কোনো মতামত, তোমাদের ঘটনা, অনুভূতি, বিশ্বাস এইসবের বর্ণনা দিবে। আর ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হয়, দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সে প্রথমে WH ওয়ার্ড থাকে, তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব থাকে, এরপরে হচ্ছে তোমার একটা সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে মূল ভার্ব থাকে, এরপর হচ্ছে অবজেক্ট থাকে। তো এটা ইন্টারগেটিভ সেন্টেন্সটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি, যেটা আমি অলরেডি আলোচনা করেছি। এখন দেখো আমরা আমাদের মূল কাজে চলে যাই, যেটার জন্যই হচ্ছে আমাদের এত কথা, এত আলোচনা। তো দেখো আমাদেরকে এখানে একপাশে দিয়েছে কোশ্চেন্স অর্থাৎ প্রশ্নবোধক যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলি, আর অন্যদিকে দিয়েছে স্টেটমেন্টস বা বিবৃতিমূলক বাক্য। তো প্রথম একটা এক্সাম্পল আমাদেরকে করে দেখানো হয়েছে এবং এইভাবে করে আমরা বাকিগুলো কমপ্লিট করব। তো প্রথমে যেটা রয়েছে সেটা দেখো, কোয়েশ্চেন হচ্ছে কি, ওয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ, কখন রুমি আঙ্কেল পৌঁছাবে। তো এখানে স্ট্রাকচারটা দিয়েছে কি, দেখো স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ওয়েন, তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা হচ্ছে আমাদের উইল, এরপর হচ্ছে সাবজেক্ট হচ্ছে আঙ্কেল রুমি, আর আরেকটা মেন ভার্ব আছে, এই ভার্বটা হচ্ছে অ্যারাইভ, তারপর হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, তাই না? তো আমরা এরকম করে কিন্তু আমাদের বাকি ঘরগুলো ফিল আপ করবো। সেজন্য তোমরা চাইলে কিন্তু তোমাদের এই টেক্সটারই সাহায্য নিতে পারো। দেখো এখান থেকেও কিন্তু অনেকগুলা কোশ্চেন তোমরা ফাইন্ড আউট করতে পারবে, একটু খেয়াল করো। যেমন আমাদের দ্বিতীয়টা কি রয়েছে, দেখো আমাদের রয়েছে দেখো হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, কে তাকে এয়ারপোর্টে রিসিভ করবে, ঠিক আছে? এই সেন্টেন্সটা কিন্তু নিয়ে তুমি এখানে লিখতে পারো এবং সেটার হচ্ছে স্ট্রাকচারটা কিভাবে সেটাও বর্ণনা করে দিতে পারো। দেখো হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, কে তাকে এয়ারপোর্টে পৌঁছায় দিবে, রিসিভ করবে, সরি। এখন এটার স্ট্রাকচারটা কেমন দেখো, প্রথমে রয়েছে হু, তারপর রয়েছে এই যে অক্সিলারি ভার্ব অর্থাৎ উইল, এরপর হচ্ছে একটা মেন ভার্ব যেটা হচ্ছে রিসিভ, এরপর রয়েছে হচ্ছে হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, এটা সবটা হচ্ছে আমাদের অবজেক্ট, এবং এরপর রয়েছে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, অবজেক্টের পরে হচ্ছে তোমার একটা কোয়েশ্চেন মার্ক। এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের এটা সাজাতে পারো। এরপর দেখো 2 নম্বরে আমি কি নিয়েছি, 2 নম্বরে নিয়েছি হচ্ছে এখান থেকে এই লাইনটা নিয়েছি আমি, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, তুমি কি এয়ারপোর্টে যেতে চাও। তো সেটা হচ্ছে এখানে লিখবে
ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, তুমি কি এয়ারপোর্টে যেতে চাও। এরপরে হচ্ছে স্ট্রাকচারটা এভাবে লিখবে যে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, এরপরে হচ্ছে সাবজেক্ট হচ্ছে তোমার ইউ, এরপর হচ্ছে আরেকটা ভার্ব রয়ে গেল সেটা হচ্ছে ওয়ান্ট, এরপর টু গো টু দ্য এয়ারপোর্ট, এটা সবটাই হচ্ছে অবজেক্ট, এরপরে হচ্ছে একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, এরপর যেটা রয়েছে দেখো, আর এখানে একটু তোমরা অবজেক্টের পর এই যে কোশ্চেন মার্ক এবং অবজেক্ট এই দুটার মাঝখানে একটা করে প্লাস চিহ্ন দিয়ে দিবে, যেটা আমার এখানে দেওয়া হয় নাই। এই অবজেক্ট এবং কোশ্চেন মার্কের মাঝখানে এভাবে করে প্লাস চিহ্নটা দিয়ে দিবে। হ্যাঁ, এরপর দেখো 3 নম্বরেও আমি বই থেকেই নিয়েছি, একটু দেখো ডু ইউ, এই যে দেখো ডু ইউ হ্যাভ এনি এক্সাম দিস উইক ভাইয়া, তো এই লাইনটাই তোমরা এখানে লিখবে, আবার এটা এখানে লিখবে এবং এইভাবে করে তোমরা হচ্ছে কি করবে, স্ট্রাকচারটা লিখে দিবে যে ডু হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে তোমার সাবজেক্ট, হ্যাভ হচ্ছে তোমার আরেকটা ভার্ব মানে মেন ভার্ব, আর এনি এক্সাম দিস উইক ভাইয়া এটা সবটাই হচ্ছে অবজেক্ট এবং এরপর রয়েছে একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে তোমরা এটা লিখে দিবে। এরপর দেখো ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং, এটাও আমি এখান থেকে নিয়েছি। ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং, হ্যাঁ এটা লিখবে। তারপরে হচ্ছে হু উইল বাই দ্যাম, এই কথাটাও এখানে লিখতে পারো। দেখো ইজ ইট ইউর ফেভারিট এগ পুডিং, এটাই কি তোমার সেই প্রিয় পুডিংটা। তাহলে এটা কিভাবে শুরু হলো দেখো, প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে একটা সাবজেক্ট লাগলো ইট, আর বাকি অংশটা হচ্ছে ইউর ফেভারিট এগ পুডিং, এটা পুরাটাই হচ্ছে তোমার অবজেক্ট এবং এরপরে একটা কোশ্চেন মার্ক বসিয়ে দিবে। হ্যাঁ, তারপর কি লিখেছি দেখো হু উইল বাই দ্য এগস, এই ডিমগুলা কে কিনবে। হ্যাঁ, ডিমগুলা কে কিনবে, তাহলে দেখো প্রথমে আমি শুরু করলাম কি দিয়ে, হু দিয়ে, তাই না। তারপর একটা অক্সিলারি ভার্ব লাগলো এবং অক্সিলারি ভার্বটা হচ্ছে উইল, এরপর একটা মেন ভার্ব লাগলো, মেন ভার্বটা হচ্ছে আমার বাই, আর দ্য এক্স এটা পুরাটাই হচ্ছে তোমার অবজেক্ট এবং এরপরে হচ্ছে তোমার একটা কোশ্চেন মার্ক লাগতেছে, তাই না। তো এইভাবে করে তোমরা হচ্ছে কোশ্চেনের অংশটা ফিল আপ করবে। তারপর যেটা করবে সেটা হচ্ছে তোমরা স্টেটমেন্টে চলে যাবে। দেখো স্টেটমেন্টে আমাদের প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে আমাদের বোঝার সুবিধার্থে। দেখো হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, তিনি কখন পৌঁছাবেন, পরের বুধবারে পৌঁছাবেন। তো দেখো হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর অ্যারাইভ হচ্ছে আরেকটা মেন ভার্ব, আর নেক্সট ওয়েডনেসডে এটা পুরাটাই হচ্ছে তোমার অবজেক্ট। ঠিক আছে, এখানে যদিও লিখে দেয় নাই নেক্সট ওয়েডনেসডে দিয়েছে, কিন্তু ব্রেকেটে অবজেক্ট দেয় নাই, তোমরা দিয়ে দিবে। বইয়ে যদি না থেকে থাকে তোমরা একটু চাইলে লিখে নিতে পারো। এখন দেখো এখানে আরেকটা ব্যাপার একটু খেয়াল করো, এই যে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব আর অ্যারাইভ হচ্ছে কিন্তু একটা মেন ভার্ব। তো তোমাদের বইয়ে কিন্তু উইল অ্যারাইভ দুটাকে একসাথে ভার্ব হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, আমি সেই মোতাবেকই বাকি অংশগুলো ফিল আপ করেছি। এবার দেখো আমি দ্বিতীয় অংশে কী লিখলাম, ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, তুমি এবং তোমার বাবা তাকে এয়ারপোর্টে রিসিভ করবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, স্টেটমেন্টে যে বাক্যগুলো আমি লিখেছি সেটা চাইলে কিন্তু তোমরা এর টেক্সট থেকে নিতে পারো, আবার চাইলে নিজেদের থেকেও বানাতে পারো, কোনো সমস্যা নেই। এটা এরকম স্পেসিফিক্যালি বলে দেয় নাই যে তোমাদেরকে তোমাদের টেক্সট থেকেই বের করতে হবে। বুঝতে পেরেছো? দেখো এখানে আমি এই অংশটা নিয়েছি যেহেতু তোমার বইয়ের মধ্যে অলরেডি আছেই এবং তোমাদের বুঝতে সুবিধা হবে সেজন্য এটা নেওয়া। ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, এই অংশটা আমি নিয়ে এখানে লিখলাম। ঠিক আছে, দেখো একটু, এবং এখানে স্ট্রাকচারটা লিখেছি কি দেখো, সাবজেক্ট হচ্ছে ইউ অ্যান্ড ইউর ফাদার আর উইল রিসিভ হচ্ছে ভার্ব। তবে এখানে যদি ভেঙে লিখতো তাহলেও দেখতে সুন্দর দেখাতো। উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং রিসিভ হচ্ছে তোমাদের মেন ভার্ব। তো যেহেতু তোমাদের বইয়ে উইল এবং অ্যারাইভকে একসাথে দেখানো হয়েছে তাই আমিও এখানে একসাথে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর বাকি অংশ যেটা রয়েছে হিম অ্যাট দ্য এয়ারপোর্ট এটা হচ্ছে তোমার অবজেক্ট এবং এরপর আমি একটা কী করলাম, ফুল স্টপ বসালাম। ঠিক আছে, এরপর দেখো কি বললো যে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য
এয়ারপোর্ট, এটাতে আমি কি লিখলাম যে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আমি যেতে চাই আমি। এবং এটার জন্য আমি স্ট্রাকচারটা কি লিখেছি দেখো, স্ট্রাকচার হচ্ছে আইটা হচ্ছে আমার সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব, আর টু গো হচ্ছে এখানে অবজেক্ট, এরপর একটা ফুল স্টপ রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম। এরপর দেখো 3 নম্বরে যেটা আমি লিখেছি যে আই ডোন্ট হ্যাভ এনি এক্সাম দিস উইক, এই সপ্তাহে আমার কোনো এক্সাম নেই। এখানে আই হচ্ছে সাবজেক্ট আর ডোন্ট হ্যাভ এইটুকু হচ্ছে তোমার ভার্ব, আর এনি থেকে উইক পর্যন্ত পুরোটা হচ্ছে অবজেক্ট এবং এরপর হচ্ছে একটা ফুল স্টপ। এরপর দেখো এরপরে যেটা রোল রয়েছে সেটা হচ্ছে ইট ইজ মাই ফেভারিট এগ ফুডিং, এটা হচ্ছে আমার প্রিয় ডিমের ফুডিং। এখন দেখো ইট হচ্ছে তোমার এখানে সাবজেক্ট, হ্যাঁ ইটটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে তোমার ভার্ব, আর মাই থেকে ফুডিং পর্যন্ত যে অংশ সেটা হচ্ছে তোমার অবজেক্ট, এবং এরপরে হচ্ছে একটা ফুল স্টপ। এরপরে লিখলাম হচ্ছে আই উইল বাই দ্যাম, আমি এগুলো কিনবো, হ্যাঁ এখানে আই হচ্ছে তোমার সাবজেক্ট, উইল বাইটা হচ্ছে তোমার ভার্ব এবং দ্যাম হচ্ছে অবজেক্ট, আর এরপরে হচ্ছে একটা ফুল স্টপ। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা তোমাদের পুরো ঘরটা ফিল আপ করবে, এক পাশে স্টেটমেন্ট এবং এক পাশে হচ্ছে কোয়েশ্চেন। আর আরেকটা কাজ তোমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে ডিফারেন্সেস, মানে হচ্ছে পার্থক্য। তার মানে হচ্ছে এই যে তুমি এতক্ষণ পর্যন্ত এই সেন্টেন্সগুলো মেক করলে দুই পাশে, অথবা এর আগে মানে 31 পেজে অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সম্পর্কে তোমাকে যে ধারণাটা দেওয়া হলো সেই আলোকে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে যে পার্থক্যটা তোমরা পেয়েছো সেটা হচ্ছে এখানে লিখতে হবে। তো দেখো আমি পার্থক্য কি লিখেছি। প্রথম যে পার্থক্যটা দুটোর মধ্যে সেটা হচ্ছে আ কোয়েশ্চেন অলওয়েজ ওয়ান্টস টু নো সামথিং, এই মানে প্রশ্নের মাধ্যমে কি করা হয়, প্রশ্নের মাধ্যমে হচ্ছে যে কোনো বিষয়ে সবসময় জানতে চাওয়া হয়। আর স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি করি দেখো, আ স্টেটমেন্ট এক্সপ্রেসেস আ ফ্যাক্ট, ওপিনিয়ন, বিলিভ এটসেট্রা। আর স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য দিয়ে কি করা হয়, সেটা দিয়ে যে কোনো একটা তথ্য, মতামত বা বিশ্বাস ইত্যাদি ব্যক্ত করা হয়। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে যেটা লিখেছি সেটা হচ্ছে ইট এন্ডস উইথ আ কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যটা শেষ হয় হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। যে কোনো প্রশ্নবোধক বাক্য তুমি বাংলায় করো বা ইংলিশেই করো, তোমাকে অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করতে হবে। আর স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় ইউজ করি হচ্ছে, বাংলায় করি হচ্ছে দাড়ি, আর ইংরেজিতে করি হচ্ছে ফুল স্টপ। তো সো আমি এখানে লিখলাম দেখো ইটস, ইট হবে এখানে, ইটস না, হ্যাঁ অ্যাসটা বাদ হয়ে যাবে, শুধু ইট লিখবে। ইট এন্ডস উইথ আ ফুল স্টপ, এটা হচ্ছে ফুল স্টপের মাধ্যমে শেষ হয়। ঠিক আছে, এখানে আমরা অ্যাসটা একটু মুছে দিচ্ছি। এরপর দেখো 3 নাম্বারটা কি লিখলো, 3 নাম্বারটা হচ্ছে হেয়ার দ্য অক্সিলারি ভার্ব ইজ ইউজড বিফোর দ্য সাবজেক্ট, এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে সাবজেক্টের আগে ব্যবহার করা হয়। আর এখানে 3 নম্বরে কি লিখেছে দেখো, হেয়ার দ্য অক্সিলারি ভার্ব ইজ ইউজড আফটার দ্য সাবজেক্ট, আফটার মানে হচ্ছে পরে, হ্যাঁ। আর স্টেটমেন্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হয় হচ্ছে সাবজেক্টের পরে। তার মানে কি আমরা বেসিক 3টা পার্থক্য পেলাম, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের মাধ্যমে আমরা সবসময় কোনো একটা কিছু জানতে চাই, আর স্টেটমেন্টের মাধ্যমে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে একটা বর্ণনা দিয়ে থাকি, সেটা হতে পারে আমাদের কোনো বিশ্বাস, আমাদের কোনো অনুভূতি, আমাদের কোনো মতামত, অথবা কোনো ঐতিহাসিক ঘটনা বা কোনো সত্য, যে কোনো কিছুই হতে পারে। আর প্রশ্নবোধক বাক্যের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে একটা ফুল স্টপ থাকে। আর অ্যাসার্টিভ কোয়েশ্চেন মার্কে বা ইন্টারগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সবসময় হচ্ছে সাবজেক্টের আগে বসে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সবসময় সাবজেক্টের পরে বসে। তো তোমরা চাইলে এই যে সেন্টেন্সগুলো এগুলো আরেকটু যদি খেয়াল করো তাহলেও আরও ভালো করে বুঝতে পারবে। দেখো আইটা হচ্ছে তোমার সাবজেক্ট আর উইলটা হচ্ছে এখানে ভার্ব, কিন্তু এখানে দেখো হুটা বসিয়েছি আমরা আগে আর উইলটা বসিয়েছি পরে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা শেষ হওয়া মাত্র আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, আর এগুলোতে প্রত্যেকটাতে দিয়েছি একটা করে কি ফুল স্টপ, তাই না? প্রত্যেকটা বাক্যে কিন্তু এরকম করে ফুল স্টপ দেওয়া আছে দেখো। তো এইভাবে করে
তোমরা তোমাদের পুরো ছকটা ফিল আপ করবে। তো আশা করছি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তারপরে তোমাদের নিজস্ব মতামত অবশ্যই তোমরা জানাবে, আমি তোমাদের যে কোনো ধরনের মতামতের অপেক্ষায় থাকব। আর যারা এতদিন ধরে লার্নিং উইথ এ প্রিয়াকে সমর্থন করে আসছো বা সাপোর্ট দিয়ে যাচ্ছ, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আর যারা চ্যানেলটাই নতুন, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।